আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে 15ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে ভাষা আন্দোলনের মাস। 52 সনে ভাষার জন্য আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছিল এবং তারা শহীদ হয়েছিল বলেই বাংলা ভাষাটা পৃথিবীর বুকে টিকে গেছে। আমি আজকের আমার ভাষণ দেওয়ার এই মুহূর্তে আমি সবার আগে সেই ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সঙ্গে সেই সূত্র ধরে যেই স্বাধীনতার সংগ্রাম এসছে এবং স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করছি, বঙ্গবন্ধুকে স্মরণ করছি। আমি ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি কোনো কিছুর দিকে যেতে চাই না। বছরের পর বছর এসবের উপরে আলোচনা হয় এবং আমার ধারণা আমাদের গৌরবোজ্জ্বল অন্যান্য দিনের চাইতে 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনের ইতিহাসটা আমাদের জাতি ভালো করে পরিষ্কারভাবে জানে। এখন আমি শুধু আমার ফেনী অঞ্চলে আমার কিছু কাজের রেকর্ডটা রেখে এখানে বলে আমি এই প্রসঙ্গটা শেষ করব। আমি করেছি, আমরা ক্ষমতায় থাকাকালে দু একটি উল্লেখযোগ্য কাজ করেছি, কিন্তু যখন 21শে ফেব্রুয়ারি আসে, যখন ফেনীর বুদ্ধিজীবীরা, সাংবাদিক বন্ধুরা, অন্যান্যরা, রাজনীতিবিদরা আলোচনায় অংশ নেন, এমনকি সাক্ষাৎকার দেন টেলিভিশনে, তারা কিন্তু কেউ পারতপক্ষে আমার অবদান কোনো স্বীকার করে না। করুক বা না করুক, আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রেকর্ড করে রেখে যেতে চাই। যেমন 1 নম্বর হচ্ছে, আমি লক্ষণপুর গ্রামকে, মাতভূঞা ইউনিয়নের অর্থাৎ দাগনভূঞা থানার লক্ষণপুর গ্রামকে সালামনগর নামকরণ করেছি। অনেক কষ্ট করে, অনেক রেকর্ডপত্র ওলট পালট করে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে নামটাকে সালামনগর করেছি। তখন আমাদের হোসেন সাহেব এবং তখনকার মাতভূঞার চেয়ারম্যান বদির আমাকে সহযোগিতা করেছিল এবং এটা খুবই প্রয়োজন ছিল এবং এটা আমি উদ্যোগ না নিলে হয়তো কখন হতো, কে করতো জানি না। এরপরে সেখানেই আমি একটা স্মৃতিসৌধ করেছি। সালামনগর মানে লক্ষণপুর মানে সালামের জন্মস্থান। সালাম আমাদের ভাষা শহীদদের একজন, এটা ফেনীবাসীর জন্যে, আমাদের সকলের জন্য একটা গৌরবের বিষয়। এরপরে আমি ফেনী স্টেডিয়ামকে সালাম স্টেডিয়াম করেছি। এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই। হাজার হাজার লোক নিয়ে, প্রশাসনের লোকজন নিয়ে এটা আমি আনুষ্ঠানিকভাবে করেছি। এটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে 2001 সালে আওয়ামী লীগের পতনের পর বা আওয়ামী লীগ পরাজিত হওয়ার পর বিএনপি এসেই সালামের নামের স্টেডিয়ামটিকে আবার ফেনী স্টেডিয়ামে রূপান্তরিত করে, সালামের নামটি বাদ দেয়। পরের সমালোচনার মুখে কিংবা বিরূপ প্রতিক্রিয়ার কারণে বিএনপি সরকারই আবার 2003 সালে সালাম স্টেডিয়ামকে সালাম স্টেডিয়ামে রূপান্তরিত করেছে। এখন আমি সালাম যে কমিউনিটি সেন্টারটা আছে সোনালী ব্যাংকের সামনে জেলা পরিষদের, এটাও আমি নামকরণ করেছি, উদ্যোগ নিয়েছি। আর সালামের নামে বা সালামের যে ছবিটা এখন পত্রিকায় আপনারা দেখেন, এটা ঠিক সরাসরি সালামের ছবি নয়, এটা তার ভাইয়ের ছবি। তার ভাইকে আমার ঘরে ডেকে এনে বসিয়ে রেখে একজন প্রথিতযশা শিল্পী দিয়ে আর্ট করিয়ে একটা রেপ্লিকা তৈরি করেছিলাম। সেই রেপ্লিকা, যেহেতু সালামের কোনো ছবি পাওয়া যায় নাই, সেই রেপ্লিকাটাই এখন সালামের ছবি হিসেবে
প্রচারিত হয়। এটাও আমি করেছিলাম। এখন যেটা দুর্ভাগ্যজনক কথা, আমি উল্লেখ না করে পারছি না, করতে চাই না, বিরক্ত হয়ে গেছি। একবার এসব বলতে গিয়ে তো আমার পত্রিকা বন্ধ হয়ে গেছে ফেনীতে। এখন আবার বলতে গিয়ে কি হয় জানি না, হোক, না হলে মৃত্যুর বেশি তো কিছু হবে না। সেটা হচ্ছে কয়দিন আগে, এখনো সংস্কার কাজ ফেনী শহীদ মিনারে শেষ হয় নাই। এই শহীদ মিনার কিন্তু খাজা আহমদ সাহেব 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, 54 সনে ফেনীর এই শহীদ মিনার খাজা সাহেব করেছে। তো সেই হিসাবে খাজা সাহেবই এটার উদ্যোক্তা, খাজা সাহেবই এটার প্রতিষ্ঠাতা, খাজা সাহেবই এটার উদ্বোধক, সব কিছু। কিন্তু খাজা সাহেব তার নামে কোনো নেম প্লেটও রাখে নাই, কোনো কিছু করে নাই। কিন্তু আমরা জানি এটার ইতিহাসে যে খাজা সাহেব এটা প্রতিষ্ঠাতা। আশেপাশে অনেক দোকানপাট জঞ্জাল ছিল, আস্তে আস্তে শুরু গেছে। এখন কয়দিন আগে শহীদ মিনারকে সংস্কার করা হয়েছে। সেই সংস্কার করা শহীদ মিনারকে ওই সংস্কার কাজের উদ্বোধন না বলে শহীদ মিনার উদ্বোধন করেছে বলে আলাউদ্দিন নাসিমের একটা ফলক লাগানো হয়েছে। দুর্ভাগ্য এটা, যেহেতু আলাউদ্দিন নাসিমের তখন জন্মই তো হয় নাই। এছাড়া আপনারা জানেন যে ঢাকাতে যে শহীদ মিনার, এই শহীদ মিনার যুদ্ধের সময় ওরা গুঁড়িয়ে দিয়েছিল, পরে নতুন করে করা হয়েছে। বারবার এটার উপর আঘাত এসেছে, আবার এটা ঘুরেছে। এবং এই শহীদ মিনার এখন যে অবস্থায় আছে, শুরু থেকে এ পর্যন্তর মধ্যে কত প্রধানমন্ত্রী, কত রাষ্ট্রপতি, কত কিছু, কতজন গেছে আসছে, কিন্তু কেউ কারো নাম ওই শহীদ মিনারে, ঢাকার শহীদ মিনারের গায়ে লেখা নাই। ইচ্ছা করলে যে কেউ, এমনকি বঙ্গবন্ধুও এই শহীদ মিনারের গায়ে তার নাম লেখান নাই, কারো নাম নাই, এখনো নাই। তো যেখানে ঢাকা শহীদ মিনার মূল জায়গা, যেখানে লোক মারাও গেছিল, সেই শহীদ মিনার যখন কেউ উদ্বোধনের সুযোগ নাই, প্রশ্ন নাই। আমার ফেনীতে যার ভাষা আন্দোলনের সময় জন্মই হয় নাই, তাকে দিয়ে উদ্বোধন করানো, এটা দুর্ভাগ্যজনক কিনা ফেনীবাসীকে আমি বিবেচনায় রাখতে বলবো। হতে পারে যদি একান্ত এটা করতেই হয়, করারই প্রশ্ন নাই, তবু যদি করতে হয়, একজন মুক্তিযোদ্ধা, একজন শিল্পী, একজন সাহিত্যিক, যেমন ভাষা আন্দোলনের আমাদের গফর চৌধুরী সাহেব আছেন, নির্মলেন্দু গুণ আছেন, হয়তো তাদেরকে বললে বোধহয় তারা এসেও এটা সংস্কার কাজের উদ্বোধন করতেন। তো মানানসাই হচ্ছে তারা যদি করতেন, কিন্তু এখানে নাসিমকে দিয়ে করানো একেবারেই বেমানান হয়েছে বলে আমি মনে করি। এটা উচিত হয় নাই। এখন আমি সেসব প্রসঙ্গ বাদ দিয়ে এবার এই মাসেই, এই এক বিবেচনায়, আমার বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায়, আমাদের রাজনৈতিক গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের ফেনী অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ ইন্তেকাল করেছেন। এমনকি আমার একজন প্রিয় মানুষও ইন্তেকাল করেছেন। আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি। একজন হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। এই সুরঞ্জিত সেনগুপ্ত, ইনি, আমি যখন 87 সনে গ্রেপ্তার ছিলাম, তখন আমার মুক্তির জন্য সংসদের যে ভূমিকা নিয়েছিলেন তা কোনো দিন ভুলতে পারবো না। সেজন্যে আমি তার প্রতি কৃতজ্ঞ এবং তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এরপরে আমাদের খুবই পুরনো এবং নিবেদিত প্রাণ আওয়ামী লীগের অনেক ত্যাগী মানুষ সোজাত আলী সিন্দুরপুরের মৃত্যুমুখে পতিত হয়েছেন, প্রায় 90 বছর বয়সে, পরিণত বয়সেই। কিন্তু তার মতো ত্যাগী নির্লোভ মানুষ এই সমাজে ভবিষ্যতে আর দেখা যাবে কিনা বলা মুশকিল। তো তারকেও আমি শ্রদ্ধা করে স্মরণ করতেই হবে, করতেই চাই। যেতে পারিনি তার জানাজায়। তো এরপরে আমাদের সাগরনাইয়ার দীর্ঘদিনের সভাপতি ফয়েজ আহমেদ। এই ফয়েজ আহমেদকে আমি প্রথম ছাত্রলীগের আহ্বায়ক করে এসেছিলাম সাগরনাইয়ায় 66 সনে।
তখন কোনো এক কারণে যেদিন তাকে আমি আহ্বায়ক করে এসেছিলাম একটি হিন্দু রেস্টুরেন্টে বসে, সেদিন আমরা 2-3 জন ফেনী থেকে নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা, আমি ছিলাম মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমরা গিয়ে পায়ে হেঁটে গিয়েছিলাম ফেনীর গুদাম কোয়ার্টার থেকে ছাগলনাইয়ার ওই হিন্দু রেস্টুরেন্ট পর্যন্ত পায়ে হেঁটে গেছি, আবার পায়ে হেঁটে এসেছিলাম। এখনকার নেতাকর্মীরা বোধহয় এটা কল্পনাও করতে পারবেন না। গিয়ে ফয়েজকে আমি ছাত্রলীগের আহ্বায়ক করে এসেছিলাম, থানা ছাত্রলীগের। সে ফয়েজ দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি ছিল, দীর্ঘদিন অনেক জেল খেটেছে, মামলা খেটেছে, বিএনপি এবং জাতীয় পার্টির অনেক লাঞ্ছনা গঞ্ছনার শিকার হয়েছে। এই ফয়েজের আমি গর্বিত যে সেই ফয়েজের জানাজায় স্মরণকালের ইতিহাসের সবচাইতে বেশি মানুষ জড়ো হয়েছিল। সেই জানাজার কেউ কেউ বলছেন, এবং আমি বিশ্বাস করি, যে ফয়েজের জানাজায় যত লোক হয়েছে সাম্প্রতিককালে ফেনীর ইতিহাসে এত লোক কেউ কোনো জানাজায় দেখে নাই। হতে পারে, আমি বিশ্বাস করি, কিন্তু আমি যদিও থাকতে পারিনি। কিন্তু একটা বিরক্তিকর বিষয় যে এই লোকটার জানাজাটাকে দীর্ঘক্ষণ বিলম্বিত করা হয়েছে, লাশ সামনে রেখে বক্তৃতা করা, রাজনৈতিক কথা বলা, এর চাইতে খারাপ জিনিস আর কিছু নাই। অথচ যারা বিগত 5-7 বছর ফয়েজকে সব কিছু থেকে বঞ্চিত করেছে, তারাই আজ ফয়েজের লাশ সামনে রেখে অসংখ্য মিথ্যার ফুলঝুরি কান্নাকাটি, তাদের জন্যই ফয়েজ হয়তো কিছুটা অকাল মৃত্যুবরণ করেছে। দুর্ভাগ্যজনক। আমি ভবিষ্যতে লাশ সামনে রেখে এই বক্তৃতার এই ট্র্যাডিশনটা বন্ধ করতে সকলকে অনুরোধ করব। আমি জানি মানুষ বিরক্ত হয়েছে জানাজার পরে, এমনকি জানাজা পড়তে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে অনেক লোক ফিরেও গেছে। এটা হওয়া উচিত নয়, এটা বন্ধ করতে হবে। এরপরে আমারই সহকর্মী, এক সময়কার যুদ্ধের সময় 9 মাস, প্রায় 6 মাস একসাথে ছিলাম বলা যায়, সেই আজু ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল। আমি আপনাদের আগেই দোয়া করতে বলেছিলাম, সেই আজও মৃত্যুবরণ করেছে। আমি এদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। একে একে তাদের সকলের আমি জীবনের উপরে আলোচনা করার এই মুহূর্তে সুযোগ নাই, সেজন্যে করতে পারলাম না। এবার আমি শুনেছি আগামীকাল থেকে আমার ফেনী অঞ্চলে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। খুশির খবর, আনন্দের খবর, আমি আনন্দিত। এই ইজতেমায় আমি সকল স্তরের মানুষকে আহ্বান করব, অনুরোধ করব, সকলে মিলে সহযোগিতা করুন যাতে এত সুন্দর ও সুশৃঙ্খল হয়। এমনকি আমার মেলাটা যেরকম আমি 10 বছর করেছি, একটি শব্দ কোথাও হয় নাই, তার চাইতে সুশৃঙ্খল যাতে হয়। এটা অনেক কর্মযজ্ঞ, বড় কর্মযজ্ঞ। এখানে 10 লক্ষ মানুষের আসা যাওয়া, থাকা খাওয়া, তাদের পায়খানা প্রস্রাবের ব্যবস্থা করা অনেক বড় ব্যাপার। এসবে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, আমি সকলকে সহযোগিতা করে, কায়িকভাবে পরিশ্রম করে নিজেরা গিয়ে সব কিছু সুন্দরভাবে করুন, আমি এর সাফল্য কামনা করি। এখানে আমি শুনেছি কেউ কেউ সহযোগিতা করছে, আমি শুনেছি আলাউদ্দিনও সহযোগিতা করছে। তাকে আমি বলবো, মেয়র হওয়ার জন্য বিভিন্নভাবে কত হয়রানির শিকার হয়ে কোটি কোটি টাকা ওদের পায়ে ঢালছো, সেটা না করে কিছু টাকা এখানে ঢালো যদি দরকার হয়। আমার মনে আছে, আপনাদেরও মনে থাকতে পারে, আমি সংসদ সদস্য থাকাকালে একবার এক ভাষণে বলেছিলাম যে আমার ফেনী অঞ্চলের এবছরের যা বরাদ্দ পুরোটাই টঙ্গী বিশ্ব ইজতেমার সংস্কার কাজের জন্য বরাদ্দ দিয়ে দেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। যদিও সেটা বোধহয় হয় নাই, কিন্তু আমি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলাম যে আমরা এবার আমাদের ফেনী অঞ্চলের কোনো উন্নয়নে চাই না, আমরা চাই ওই টঙ্গীর ওখানে যেন মুসল্লিদের কোনো কষ্ট না হয়, সেটা লাঘবের জন্য আমার টাকা বরাদ্দ করা হোক। তো এই মুহূর্তে আমার একটা প্রস্তাব আছে টঙ্গীর ইজতেমা নিয়ে। সেটা হচ্ছে, মনে রাখবেন, টঙ্গীর এই ইজতেমাকে নিয়েই ফেনীর যে বদনাম আছে অনেক কিছু কেটে যাবে যদি আমরা ঠিকমতো করতে পারি। সেটা হচ্ছে, ফেনীর ইজতেমা যেখানে হচ্ছে, কেউ কেউ বলছেন এটা দেবীপুরে ইজতেমা হবে।
আমি বলি ইস্তেমার নামটা নেয়ার আগে দেবীপুর, দেবী মানে হিন্দুদের দেবী, নামটা শব্দটা উচ্চারণ ঠিক নয়। সেই জন্যে আমি যেরকম সালামনগর করেছি লক্ষণপুরের নাম বদল করে, এই দেবীপুরের নামটা বদল করে, এই উপলক্ষে আমার প্রস্তাব হয় এটাকে ফেনীর ইস্তেমানগরী কিংবা ফেনীর ইস্তেমাপুর, অথবা গাজী শামশের গাজীর নামে, কিংবা আমাদের মুক্তিযোদ্ধা শহীদ সালাউদ্দিন মমতাজের নামে, সালাউদ্দিন মমতাজের বাড়ি তারই পাশে করা হোক। এটা আমার প্রস্তাব। আমি আশা করি এই প্রস্তাবটা করলে, এটা যদি বাস্তবায়িত করা হয়, সকলের জন্য গৌরবের। আমার বাড়ি শস্যদী ইউনিয়নে। এখন অনেকে বলবেন যে ব্যাপার কি, আগে বললেন ধর্মপুর, এখন বলেন শস্যদী। হ্যাঁ, ধর্মপুরেই, এখন ধর্মপুরে, কিন্তু আমার বাপদাদার জন্ম যখন, তখন ওই ধর্মপুর পুরাটাই শস্যদীতে ছিল। আইয়ুব আমলে 58 সালে ধর্মপুরকে শস্যদীর থেকে আলাদা করা হয়েছে। সুতরাং আমার বাপদাদার জন্ম ওই শস্যদীতেই, সুতরাং এটা আমার জন্মভিটাতেই হচ্ছে। এটা আমার জন্য একটা গৌরবের বিষয় বলে আমি মনে করি। তো যাই হোক, আমি আশা করি আমার এই প্রস্তাবটা সাদরে গৃহীত হবে। জনপ্রতিনিধিদের আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠানের দেখভাল করা কিন্তু দায়িত্ব। আপনি আমি যারাই যখন জনপ্রতিনিধি হব, তার দায়িত্ব, সে যে ধর্মই হোক, হিন্দু ধর্মই হোক, খ্রিস্টানই হোক, তার ধর্ম পালনের সহযোগিতা করা দায়িত্ব। কেউ কেউ হয়তো ভাববেন আমি বোধহয় সমালোচনা করছি না, যেমন নিজাম এই মুহূর্তে যেভাবে হোক আমাদের ফেনী অঞ্চলের, ওই অঞ্চলের এমপি, তো এমপি হিসেবে এই ইস্তেমা যে হচ্ছে হবে সে জানে। এই ইস্তেমার সময়টা পার করে বিদেশে যাওয়া উচিত ছিল, কারণ তার এখানে দায়িত্ব ছিল, তাকে দেখতে হবে। এখানে ভালো মন্দ দায়িত্ব তার ছিল, কিন্তু সে দায়িত্ব এটা পালন না করে বাইরে কি দায়িত্ব পালন করতে গেছে আমি জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর চাইতে বড় গুরু দায়িত্ব আর কিছু ছিল না। সুতরাং সেটা আমি মনে হয় সে গিয়ে ঠিক করে নাই। এবার আমি সমসাময়িকের ছোট বড় ক্ষুদ্র অক্ষুদ্র কিছু প্রসঙ্গ টানতে চাই। কেউ ভালো মনে করবেন, কেউ ভালো নাও মনে করতে পারেন। এগুলো ফেনী অঞ্চলেরই বিষয়। একটা হচ্ছে, কয়দিন আগে হঠাৎ করে শুনলাম কে বা কারা জানি রেঞ্চু করিমকে মেরে ফেলতে চাইল। রেঞ্চু করিমকে মেরে ফেলতে চাইলেও তার প্রতিবাদ হলো, প্রতিবাদ সভা হলো, ঢাকঢোল পিটিয়ে কত কিছু। তো এই রেঞ্চু করিম কিন্তু এর আগেও 2 বার আমার ক্ষমতার আমলে বলেছে তাকে কে বা কারা নাকি মেরে ফেলতে চেয়েছিল। এসব কথা বলে আমির হোসেন ভেলা এদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। এখন কোন একটা জিন্না মেম্বার আছে তার প্রতিদ্বন্দ্বী, এখন তাকে শেষ করার জন্য আবার একটা নাটক। আমি অন্য কিছু বলি না, আমি শুধু বলি সেদিন যখন রেঞ্চুকে আক্রমণ করে, রেঞ্চু নাকি একা ছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না। এরা নাকি 12-13 জন 2-3টা সিএনজি নিয়ে, গান পাউডার, অনেক অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। তাহলে শুধু ছোট্ট করে একটা প্রশ্ন, এত বড় একটা আক্রমণ, তুমি একা লোক, অস্ত্র নাই, লোক নাই, তো তোমাকে কিছু করতে পারলো না কেন? কি কারণে, কি জাদুর বলে তুমি বেঁচে গেলা, আহতও হইলে না? পরে গাছের লগে নাকি তোমার গাড়ি বাড়ি গেছিল, সেই জন্য তুমি একটু আহত হয়েছ। তো এইসব নাটক করে বিনা কারণে মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। একসময় এক রাখালের গল্প সবাই জানে। রাখাল শয়তানি করে বাঘ বাঘ এসছে করে চিৎকার করতে, মানুষ এসে দেখে যে না, বাঘ নাই। পরে একদিন ঠিকই যখন বাঘ এলো এবং রাখাল চিৎকার করলো, সেদিন আর কেউ এলো না, বাঘ ওই রাখালকে খেয়েই ফেললো। তো এটা করতে করতে একদিন ঠিকই তোমার উপরে আক্রমণ হলে সেদিন আর কেউ আসবে না, মনে করবে যে এইসব নাটক। এবার আমি বলেছিলাম যে নিকট সময়ের কিছু প্রসঙ্গ তুলব। তো এই গেল রেঞ্চুর বিষয়টা। এরপরে আদেল নাকি ইস্তফা দিয়েছে তার পদ থেকে। সে জয়েন্ট সেক্রেটারি ছিল জেলা আওয়ামী লীগের। সে ইস্তফা দিচ্ছে, মানে
নিজের থেকে এটা কেউ বিশ্বাস করে না, করবেও না, এটা হতেই পারে না। তো ধারণা দেয়া হচ্ছে যে যেহেতু তাকে সে একরাম হত্যার আসামি, চার্জশিট হয়েছে, মামলা বিচারাধীন, সেজন্য সে দল থেকে তাকে আগেই দূরে রাখা হয়েছে। তো এরকম আরও অনেক যুবলীগ ছাত্রলীগের অনেক আসামি আছে ভিতরে, যাদেরকে কোনো ইস্তফা দিতে বলা হয় নাই। এখন আমি কোনো দিন জাহাঙ্গীর আদেলের পক্ষে কোনো কথা বলবো না, বলার সুযোগ নাই। তো কারণ আবেদিন জুয়েলার্সের ডাকাতি সে, নির্মাণ সুপার মার্কেটের লুটপাট সে, এই যে শামীমের ইসমাইলের গরুর বিষ খাইয়ে গরু মারা সে, শামীমের উপর আঘাত করে তার চোখ নষ্ট করে দেওয়ার উদ্যোক্তা সে, ফেনী শহরের একরাম হত্যার আগ পর্যন্ত যত অঘটন ঘটেছে তার ৮০ ভাগের নায়ক এই রেনসু। সুতরাং তার পক্ষে বলার সুযোগ নাই। কিন্তু আমি বলি যে রেনসুর কিন্তু এখনো সাজা হয় নাই, নির্ধারিত হয় নাই যে সে দোষী। রায়ের পরে সে নির্ধারণ হবে সে দেশে কি দোষী নয়। কিন্তু নিজাম তো নির্ধারিত হয়ে গেছে, তার তো ১০ বছরের সাজা হয়ে গেছে। সুতরাং সে তো দোষী সাব্যস্ত। তাহলে সাব্যস্ত ব্যক্তি ইস্তফা না দিয়ে, যেখানে যে ব্যক্তি এখনো সাব্যস্তই হলো না তাকে ইস্তফা দেয়ানো জোর করে এভাবে, এটা যুক্তিসঙ্গত নয়। আমি আগে বলেছি, আমি জাহাঙ্গীর আদেলের পক্ষে কথা একেবারেই বলছি না। তবে প্রশ্ন হচ্ছে যে যদি ধারা মতে কাজ করতে হয় তাহলে রায়ের পরে জাহাঙ্গীর আদেলকে সাজা দেয়া যাবে। তো জাহাঙ্গীর আদেল বাঁচবে না, কারণ পাপ বাপকেও ছাড়ে না, রেহাই সে পাবে না। বহু রকমের লাঞ্ছনার বিষয় আছে, সে অসংখ্য র্যাপের সঙ্গে যুক্ত আছে, তার পাপের কোনো শেষ নাই। সুতরাং সে রেহাই পাবে এমনটা মনে করার কোনো সুযোগ আমি দেখি না। এখন আমার মনে হয় এবার যেটা সাম্প্রতিককালের আলোচ্য বিষয় সেটা নিয়েই আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে ইকবাল সোবহান চৌধুরী, তার বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু মামলা হওয়ার বিরুদ্ধে না। মামলা আমাদের সকলের নাগরিক অধিকার, যে কেউ যে কারো বিরুদ্ধে করতে পারে। মামলা করা, আমি এখন মামলায় কি হয় কিভাবে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু মামলা করার অধিকার যেহেতু সকলের আছে, মামলাটা বিধি মোতাবেক যদি হওয়ার সুযোগ থাকে, কোনো কোনো সময় মামলা তদন্ত করে নেওয়া হয়, কোনো সময় অবস্থার প্রেক্ষিতে নেওয়া হয়। এখন মামলা হয়েছে, সেই কথা বাদ। এইসব মামলায় কিছু হওয়ার সুযোগ নাই, কোনোদিন কারো হয়ও নাই। 10 কোটি কি 100 কোটি সেটা বিবেচ্য বিষয় নয়। আমার প্রশ্ন হচ্ছে, এই ইকবাল সোবহানকে নিজাম বলেছে যে সে চৌকিদারের ছেলে, ব্যক্তিগত আক্রমণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বলেছে সে যে ইকবাল সোবহান চৌধুরী নয়। চৌধুরী কে চৌধুরী নয় এই খোঁজ আমি ব্যক্তিগতভাবে নিতে চাই না, কোনোদিনও না। আমার প্রশ্ন হচ্ছে, ইকবাল সোবহান চৌধুরী নয় এই জন্যই বলা হলো যে তার বাপের নামের সঙ্গে নাকি চৌধুরী ছিল না, এটা আমি জানি না। কিন্তু এই নিজাম কদিন আগে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছে সেখানেও তার বাপের নামের শেষে হাজারি নাই। এই যে সে ব্লাড ব্যাংক করেছে পৌরসভায়, সেখানে যে বোর্ড নেম প্লেট দিয়েছে সেখানেও কিন্তু জয়নাল আবদিন কমিশনার হাজারি নাই। তো তাইলে বাপের নামের পেছনে হাজারি না থাকলে, যদি ইকবাল সোবহান চৌধুরী না হয়, তাহলে তুমি নিজাম হাজারি হইলা কেমনে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে তার ব্লাড ব্যাংক যেখানে হাজারি নাই, নিজাম হাজারির বাপের নামটা লেখা আছে, এটা উদ্বোধন করেছে ইকবাল সোবহান। এই সেদিনও ইকবাল সোবহান এতই প্রিয় ছিল যে তার ব্লাড ব্যাংকের উদ্বোধন করলো ইকবাল সোবহান। পরবর্তীকালে শহীদ মিনারে দাঁড়িয়ে কত প্রশংসা, শান্তির দূত, কত কিছু, হঠাৎ এত টিটা হয়ে গেল। এই লোকটা হঠাৎ এত খারাপ হয়ে গেল।
বলা হচ্ছে ইকবাল সোবহানের বাপ নাকি চৌকিদার ছিল। এটা অন্যরা কি মনে করবে জানি না, আমি শুধু বলি ইকবাল সোবহানের বাপ যদি চৌকিদার হতো, ইকবাল সোবহানের বাপের কাছে বজলে সোবহান সাহেব তার মেয়ে বিয়ে দিতেন না। বজলে সোবহান হচ্ছেন পাক ভারত উপমহাদেশের একজন খ্যাতনামা ইনকাম ট্যাক্স অ্যাডভোকেট। সেই ইনকাম ট্যাক্স অ্যাডভোকেট, যার বাসাটা আমার ঠিক বাসার উল্টো দিকে, যেটা এতদিন দোতলা বিল্ডিং ছিল, সব মানুষ দেখতে আসতো, সেই বিল্ডিংয়ের মালিক, সেই ফজলে সোবহানের মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছে, সে যদি চৌকিদার হতো, এত বড় উকিল কি তার কাছে তার মেয়ে বিয়ে দিতেন? এই বজলে সোবহান সাহেব আমার আব্বার খুব প্রিয় ছিল, খুব খাতির ছিল দুজনের। ফলে আমার আব্বা এবং বজলে সোবহানের কবর পাশাপাশি অনন্তকালের জন্য, হাজার বছরের যে লক্ষ বছরের জন্য শুয়ে আছে বজলে সোবহান আর আমার আব্বা পাশাপাশি। কেননা বজলে সোবহান সাহেব আমাদের পরিবারের না হলেও আমাদের পরিবারের সঙ্গে এখন একীভূত হয়ে গেছে, যেহেতু আমার আব্বার খাতিল্লা হিসাবে তাকে আমার আব্বার পাশেই দাফন করা হয়েছে। এটা আমাদের পারিবারিক গোরস্থানকে আমি মনে করি গৌরবান্বিত করেছে, খারাপ কিছু হয় নাই। তো যাই হোক, এ সমস্ত কথা ব্যক্তিগতভাবে আক্রমণ এগুলোর আমি মনে করি একেবারেই উচিত না। এখন হঠাৎ করে আমরা ইকবাল সোবহানের বাপ চৌকিদার, হঠাৎ করে ইকবাল সোবহান চৌধুরী নয়, বা কেউ কেউ তো এর আগেও আগ বাড়িয়ে বলেছে ইকবাল সোবহানের লাশও ফেনীতে আসতে দিবে না। এখন এগুলো ইকবাল সোবহানই উত্তর দিবে। সব কিছু আরও অনেক কথা বলেছে, আমার চাইতে অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি সব কিছু বুঝে ইকবাল সোবহান। সুতরাং তার নিজের ব্যাপারটা সে বলবে, আমি বলতে গেলে আমার কোনটা ভুল হয় কি হয়, শেষে আবার উল্টা আমার দোষ হয়ে যেতে পারে। এখন আমি বলি যে ইকবাল সোবহান সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলার পরে আরও কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমার মনে হয় সাংবাদিকরা প্রতিবাদ করেছে, আরও প্রতিবাদ হবে, এগুলো চলবে। এখন আমি আরেকটি, এটাও কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এসপি। একজন পুলিশের এসপিকে নিজাম প্রকাশ্যে মাইকে বলেছে এটা 21শে গ্রেনেড হাত সঙ্গে যুক্ত, সে তার বিচার করবে ফেনীর মাটিতে। সে তাকে বদলি করতে পারে কিন্তু করবে না, বিচার করে ছাড়বে। এবং বলেছে যে এই এসপি যেখানে যাবে, যেই অনুষ্ঠানে যাবে, সেখানে আওয়ামী লীগের কোনো লোক যেতে পারবে না, নির্দেশ। কিন্তু কিছুদিন আগে আইজি সাহেব এলেন ফেনী, স্বরাষ্ট্র সচিব সাহেব এলেন ফেনী, সেখানে এসপি সাহেব ছিলেন, সদম্ভে ছিলেন, বক্তৃতা করেছেন। বিশেষ করে কামাল সাহেব স্বরাষ্ট্র সচিবের মিটিংয়ে আওয়ামী লীগের তো সকল কর্মীরাই উপস্থিত ছিল। তাহলে এই যে বলল কেউ যেতে পারবে না, এটা তো ফালতু হয়ে গেল। আর যেই এসপির বিরুদ্ধে এত হুমকি ঝুমকি, এত অভিযোগ, এত কিছু, আজও পর্যন্ত তাকে বদলিটাই করা গেল না। যদিও এসপি সাহেব নিজেই বলছেন বদলিয়ে আমাকে করতেই হবে, কেননা আমি নিজেই সর্বশেষ আলটিমেটাম দিয়ে বলেছে আমাকে বদলি না করলে আমি চাকরিটাই ছেড়ে দেব। তাইলে হয়তো বদলি হয়ে যাবে, কিন্তু আজও পারে নাই এরা। তাইলে কেন এসব শয়তানি করা, কেন এসব নোংরামি করা? এটা পুলিশের এসপি যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, তাকে যদি আমরা দুর্বল করে ফেলি, তাইলে চুরি, ডাকাতি, রাহাজানি, এইসব মাদক ইত্যাদিতে তো দেশ ভরে যাবে। পুলিশকে আমরা যতই আমাদের উপর মাঝে মাঝে অন্যায় অত্যাচার করেছে, পুলিশ থাকতে পারবে না আমরা কোনোদিন বলতে পারি নাই, বলি নাই, বলবো না, কারণ পুলিশ লাগবেই। পুলিশ ছাড়া তো আমাদের এই সমাজের শৃঙ্খলা ঠিক রাখা, আমাদের আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। মানুষে তখন মানুষ আর আদিম সমাজ এক হয়ে যাবে, পুলিশ লাগবে। তাহলে পুলিশকে অকেজো করে দিলে
এটা কিন্তু নিজাম এই যে যত কোরবানির সময় গরু দিল, টাকা দিল, সবকে মুছে দিয়েছে, কারণ অনেক পুলিশ তাতে আঘাত পেয়েছে। তারা বলেছে আমাদের নেতা, আমাদের অফিসার, তাকে এইভাবে হেয় করা, এটা তারা কিছুতেই মানতে পারে নাই, মানে না। এখন আমলাদেরকে সংবর্ধনা দেওয়ার রীতি রাজনৈতিক নেতাদের মতো করে আর শুনি নাই। হয়েছে ফেনীতে, ঠিক আছে, কামালও মেনে নিয়েছে, সংবর্ধনা নিয়েছে, খুশিও হয়েছে। সেই কামালকে সম্মান করেছে যখন, তখনকার ঘটনা শুনলে আবার বুঝবেন যে কামালের এই স্বরাষ্ট্র সচিব কামালের আপন ভাগ্নি জামাইয়ের, মানে যেখানে কামালকে সম্বর্ধনা দেয়া হচ্ছে তার থেকে 1000 গজ দক্ষিণে কামালের ভাগ্নি জামাইয়ের সম্পূর্ণ বৈধ একটা জমিকে দখল করে নিজামের এক ক্যাডার ঘর করছে। তখন ঘরটা তৈরি হচ্ছে, তখনও আগে থেকে শুরু হয়েছে। এখন এই কামাল স্বরাষ্ট্র সচিবের ভাগ্নি জামাইকে নিয়ে পুলিশ টানাটানি লাগাইলেও আবার ওকে পাহারা দিচ্ছে পুলিশ। তাইলে এটা কি স্বরাষ্ট্র সচিবকে সম্মান দেখানো হচ্ছে? আমি বলি তদন্ত করুন, দেখুন সত্য কিনা। জয়নাল হাজারী মিথ্যা কথা বলেন না, এটাও কোনো কারণে বলে নাই। এটা ওই কামালের আপন ভাগ্নি জামাইয়ের বৈধ, তার বাপের দেয়া জমি, সেই জমির উপর অবৈধভাবে ঘর করছে। সেটাকে যদি স্বরাষ্ট্র সচিব বানচাল করতে না পারে, বাধা দিতে না পারে, সুরাহা করতে না পারে, তাকে তাইলে এরা যারা দখল করছে তারা এখানে সম্বর্ধনা দিচ্ছে, ওখানে তার ভাগ্নি জামাইয়ের ঘর দখল করছে, এটা তো কামালের প্রতি সম্মান প্রদর্শন নয়। আমি সবসময় বলেছি যে আমরা যখনই কেউ আসে তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি যে পরবর্তীকালে আমরা সেটাকে ভিন্ন রূপে পরিগ্রহ করি, এবং এই ভিন্ন রূপটা আমাদেরকে আপাতত আমরা করি। এখন নিজাম তো নর্মালি সংসদে যায় না, সে সংসদ সদস্য। সংসদ সদস্যের মূল দায়িত্বই হচ্ছে সংসদে কথা বলা, আমাদের ভালো মন্দ সমস্যা তুলে ধরার সংসদে। সে যায়ও না, সংসদে বলেও না। যাই হোক, শামীম ওসমান একদিন বক্তৃতা দিয়েছে, শুনে বাহবা পেয়েছে, শুনে সেও গেল বক্তৃতা দিল, কিন্তু দিয়ে বলল কি নাসিমকে নাকি ফেনীর পিতা মতো করে কি একটা বলেছে, আর একটা যে ফেনীর স্টাইলে সারা দেশে নির্বাচন করতে হবে। এতে লজ্জাস্কর, হেয় প্রতিপন্ন করা, পুরো ফেনীবাসীকে বক্তৃতা দিতে গিয়ে এভাবে হেয় প্রতিপন্ন করা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এখন এসপির সভা বর্জন করতে বলে, কেউ শুনে না, মানে না। এসপিকে ফেনীর মাটিতে বিচার করবে, এসপির এই ব্যাপারে আরও অনেক কিছু, কোনো কিছু অনাহত বিভিন্ন সময়ে এ সমস্ত ঘোষণা দেয়া, এ সমস্ত ফালতু কথা বলা, এগুলোতে কি কাজ আছে? আমি এটার কোনো অর্থ বুঝি না। তো যাই হোক, আমি এখন একটু অন্য আরও একটু প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বা একটা নির্দেশনা দেয়া হয়েছে যে একরাম হত্যার মামলাটাকে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতেই হবে। কিন্তু আজকে 1-1.5 বছর পেরিয়ে গেল, এই মামলাটির কোনো নিষ্পত্তি হচ্ছে না। এখন এই মামলাটি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নিষ্পত্তি হচ্ছে না, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এটা আমার মনে হয় এটা নিষ্পত্তি হওয়া দরকার, এবং নিষ্পত্তি হয়ে গেলে যা হওয়ার হবে। যদিও এক একজন এক এক কথা বলে, রেকর্ডপত্র সরিয়ে ফেলেছে, ওই যে ছিল ভিডিও করা যেসব ফুটেজ ছিল ওগুলো সরিয়ে ফেলেছে ইত্যাদি। তো যাই হোক, সেই সম্পর্কে আমি কথা বেশি বলি না। আমি শুধু বলি সর্বোচ্চ আদালতের নির্দেশনা এই মামলা 6 মাসের মধ্যে শেষ করতে হবে, এটা হয় নাই। এখন
আরেকটা বিষয় হচ্ছে আমাদের এরা ইদানিং হঠাৎ করে, আগে মধ্যখানে বলতো না, এখন বলা শুরু করেছে যে কিছু লোক ঢাকায় বসে আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা এইসব ষড়যন্ত্র মোকাবিলা করব। তো আমার মনে হয় দেশবাসীর মনে আছে, ফেনীবাসীর মনে আছে, এরকম আমাদের বিশেষ করে যুদ্ধের সময় পাকিস্তানিরা প্রতিদিন রেডিও টেলিভিশনে বলতো ভারতে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমরা তাদেরকে ধ্বংস করে ফেলবো ইত্যাদি। তো সেই স্বাধীনতা যুদ্ধকে তারা ষড়যন্ত্র বললেও ওই ষড়যন্ত্র দিয়ে দেশ স্বাধীন হয়েছে, অপশক্তির মৃত্যু হয়েছে, আমরা জয়লাভ করেছি। একই সুরে একই ভাষায় এরা বলছে একদিন বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে আগরতলায় ষড়যন্ত্র করেছে, মামলা দিয়েছিল, ফাঁসির কাছে নিয়ে যেতে চেয়েছিল, পারে নাই। তো এরাও ভাষাটা একই, যে ঢাকায় বসে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় জিনিস ষড়যন্ত্রটা কি এটা তারা বলতে পারে না। উল্লেখ করো যে এটা করছে, কোনোদিন উল্লেখ করো না, খালি বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ঢাকায় বসে। আরে ঢাকায় বসে না, চিটাগাঙে বসে না, লালপুর বসে দরকারটা কি? কি ষড়যন্ত্র হচ্ছে সেটা বলো। কেউ কোনো ষড়যন্ত্র করছে না, বরং আমি বলি যেভাবে ভারতে বসে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ঢাকায় বসে নয়, আমি বলি সেভাবেই একদিন ষড়যন্ত্র নয়, একদিন প্রতিরোধের মুখে এই যে জালেমরা আজকে ফেনীতে একটা অরাজক অবস্থা সৃষ্টি করেছে, তাদের থেকে মুক্ত হবে। দেশ মুক্ত হয়েছিল যেভাবে, আমার ফেনী মুক্ত হবে। ইতিহাস বলে এর কোনো বিকল্প নেই। জালিম কোনোদিন স্থায়ী হয় না, কোনো জালিম। আমি জানি ফেনীর মানুষ, আমার লোকদের মধ্যে খানিকটা হতাশা সৃষ্টি হয়েছে। হতাশার কিছু নাই, ইতিহাসটা শুধু পড়ুন। ইতিহাস পড়লে দেখবেন যেভাবেই হোক, যেইভাবেই হোক, জালিমের পতন অনিবার্য, এটা হতেই হবে। কেউ কেউ বলছে, আমাকে সাকওয়াতের এক বন্ধু বলছিল, ভাইয়া ওদেরকে তো একটু ফুরফুরো মেজাজে দেখা যাচ্ছে। বলে হ্যাঁ, এটাই তো আসল। ফুরফুরো মেজাজে দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে বাতি নিবার আগে জ্বলে ওঠা। জানেন তো, সবসময় বাতির তেল যখন শেষ হয়ে যায় তখন নিভে যায় এবং নিববার আগে আবার হঠাৎ একটু জ্বলে ওঠে। এরাও এখন বাতি নিববার আগে একটু জ্বলে উঠছে। বেশি দিন নাই, যতই সময় যাচ্ছে, ওরা যত হুমকি ঝুমকি করুক, ওরা যতই হম্বিতম্বি করুক, যতই বড় বড় ঘোষণা করুক, যতই যত কথা বলুক, টাকার জোরে বেশি দিন টিকা যায় না। ওরা টিকবে না। সময় প্রতিটা মুহূর্তই তাদের বিরুদ্ধে যাচ্ছে, প্রতিটা মুহূর্তই ওদের মৃত্যুর কাছাকাছি, ওদের পতনের কাছাকাছি, ধ্বংসের কাছাকাছি ওরা চলে আসছে। এটা হতেই হবে, হতাশ হয়ে লাভ নয়। তবে আমি আগামী মাসে আশা করি একটা দিক নির্দেশনা দেব, ফেনীর জনগণকে পরীক্ষা করব এবং শেষ বয়সে নিজে শেষ খেলাটা খেলে দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহর কাছ থেকে বিদায় নেব, আল্লাহকে বলবো নিয়ে নাও, শেষ হয়েছে, আর না একটা খেলা খেলবো। সেই খেলার দিক নির্দেশনাটা আশা করছি আমি আগামী মাসেই দেব। এখন আজকে আমি বলি যে জহির রেহান মেলা করেছে কিছু ছেলে, আমি খুব খুশি হয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। এবং জহির রেহানের মতো লোক আমাদের গর্ব। তো আমরা এদেরকে যত উঁচুতে তুলবো তত তো আমরাও উপরে উঠব। কেউ তাকে ঠিক মতো স্মরণ করে না, তার নামে একটা হল ছিল, ভেঙে ফেলে দিয়েছে, করার ঠিক নাই। এই ছেলেরাই ওই হলটা করার জন্য চাপ দেবে, আন্দোলন করবে আমি মনে করি। সেজন্য আমি খুব খুশি হয়েছি তাদেরকে এটা করার জন্য। এখন আমি ময়নামতি বিভাগে ফেনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে জেনে আমি খুশি হয়েছি। আমার আগেই এটা নিয়ে একটা বিশ্লেষণ ছিল যে আমি ঢাকা যাওয়ার পথে
কুমিল্লা দিয়ে কাজটা করে নিলাম। ময়নামতি মানে কুমিল্লা, কিন্তু ভুল বুঝার অবকাশ নাই। ফেনী থেকে ঢাকা যাব, পথে কুমিল্লায় কাজটা সেরে গেলাম। আবার ঢাকা থেকে ফেনীতে আসবো, পথে কুমিল্লা দিয়ে কাজটা সরে এলাম। আর আবার কুমিল্লা যেতে লাগে 45 মিনিট, আধা ঘন্টা, বড় জোর 1 ঘন্টা। আর চিটাং যেতে লাগে 1.5 ঘন্টা, আর 2 ঘন্টার যানজটের অন্ত নাই। তাহলে আমার জন্য সুবিধা যেটা, আমি সেটা চেয়েছি, সেটা হয়েছে। এই জন্য আমি খুশি, এবং সেই জন্য আমি এটাকে স্বাগত জানাই, অবশ্যই স্বাগত জানাই। আমার ভক্ত যারা, আমার সমর্থক যারা, আমার লোক যারা, আমি তাদের সবাইকে বলবো, কারো বিতর্কে কান দেবেন না। যারা চট্টগ্রামকে বিভাগের ফেনীর সঙ্গে অন্তর্ভুক্ত চেয়েছিল, তারা তাদের স্বার্থে চায়, তাদের লোকজন আছে ইত্যাদি, তাদের ব্যবসা বাণিজ্য আছে, শ্বশুর শাশুড়িরা আছে ইত্যাদি। আমাদের ওসব ব্যাপার নাই। আমরা কোথায় কাছে তাড়াতাড়ি কাজ করতে পারবো, তাড়াতাড়ি যেতে পারবো, আসতে পারবো, আমরা এটা বুঝি। সেই জন্য ময়নামতিতে ফেনীকে রেখেছে, আমি খুশি। আর এবারে অনেক ঘটনা অঘটনের পরে আপনার এনা পরিবহন অবশেষে ফেনীতে ঢুকেছে। এনা পরিবহন ঢুকেছে, এটা ভালো হয়েছে। এই স্টারলাইনাররা দীর্ঘদিন, বছরের পর বছর অন্য কোনো লাইনকে ঢুকতে দেয় না, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। অথচ সারা বাংলাদেশেই একাধিক পরিবহন আছে, ফেনীতে ছিল না এতদিন। এখন একটা ঢুকেছে, এখন সার্ভিস পাবে মানুষ, মানুষের সুবিধা হবে, মানুষও খুশি, আমিও খুশি। এটাকে আমি স্বাগত জানাই। এখন আমি বোধহয় আজও আধা ঘন্টা পার করে ফেলেছি। ইচ্ছা থাকে না, তবু না বলে পারি না। যাই হোক, এখন আমি আমার ফেনীবাসীকে আবারও মাপ চাই এই জন্য যে অনেকটা বিলম্ব হয়ে গেছে এবারে ভাষণটা দিতে। তো আগামী ভাষণটা আমি আশা করি যথাসময়ে দিতে পারবো, ফলে 15-16 দিন 17 দিনের মধ্যেই ভাষণটা দিয়ে দেব। কালের ঘণ্টার ধ্বনি শুনিতে কে পাও, কালের চক্র ঘুরিতেছে অবিরত। আজ যাহারা কালের শীর্ষে, কাল তাহারা পদানত। জয় বাংলা।